আমি এখন আছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজারে। এই বাজারে চা খাচ্ছিলাম, তারপরে পানও খেলাম। এই এলাকাটা আপনারা জানেন যে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং অনেকেই প্রবাসী বলতে ইতালিতে বেশি থাকে। তো এখানে উনাকে পেয়েছি, ওনার নাম হচ্ছে আবুল বাশার। উনি দীর্ঘ বছর ইতালিতে থেকেছেন, এখন ছুটিতে বাংলাদেশে আছেন। আপনার কাছ থেকে শুনতে চাই যে ইতালিতে আপনি আসলে কত সালে গেছেন? আমি 92-তে গেছি ইতালি। আপনি কিভাবে ইতালিতে গেলেন? আমি এখান থেকে বাংলাদেশ থেকে রাশিয়া গেছি, রাশিয়াতে নিয়ে ফ্লাই করে জার্মান ঢুকছি, জার্মানে গেছি। জার্মানে আমি ছিলাম 4 বছর। 96-এ আমি ইটালির ডকুমেন্ট করছি। 96-এ ইটালির ডকুমেন্ট করছেন। আচ্ছা, এই রাশিয়া দিয়ে জার্মানি দিয়ে তারপর ইতালি কিভাবে পরিকল্পনা হলো? কার মাধ্যমে কিভাবে গেলেন? দালাল মারফতে রাশিয়া গেছে, রাশিয়া ইউক্রেন। তখন এই বাংলাদেশের লোক দালালরা রাশিয়া নিত, ইউক্রেন নিত, ওখান থেকে ডাঙ্কিটা ইটালি পার্স করতো। ডানকি কি? ডাঙ্কি মানে গাড়ি চোরাই পথে। আচ্ছা, তখন কোন কোন বিপদের ভেতর দিয়ে গেছেন? অনেক পাহাড় জঙ্গল মাঠ এটি অনেক দৌড়াইয়া গাড়ি নিত, আবার ওই জঙ্গল দা দৌড়াইতো, এরকম অনেক কষ্ট করে মানুষ ইউরোপে ঢুকছে। তাহলে ইতালিতে আপনি কত বছর হলো এখন? আমি ইটালিতে 96 আমার ডকুমেন্ট, কিন্তু আমি ইউরোপে ঢুকছি 92-তে জার্মান আমি ঢুকছি। আমি জার্মান 4 বছর ছিলাম ওই পলিটিক্যাল শেল্টার নিয়ে। সেই সময় ইতালি যেতে আপনার কেমন টাকা খরচ পড়েছিল? আর 2 লক্ষ টাকা খরচ হয়েছে টোটাল সব। এখন যে গেমের কথা শুনি, আপনি তো জানেন যে লিবিয়া হয়ে যায়, এখন কি এই রুটটাই চলে এরকম? এই লিবিয়াতেই এখন অ্যাভেলেবেল লোক যাইতেছে চলতেছে, কিন্তু লিবিয়ার পথটা ভালো না, যান ইয়া করিয়া ত্যাগ করিয়া মানুষ যাইতেছে। বুঝলেন, এই ইদানিংও আমার 2টা বাগনা গেছে। এই একটা গেছে বোধহয় 1 মাস, কতদিন 1.5 মাস হয়েছে, আর একটা গেছে 1 মাস হয়েছে, এই ঢুকছে এই লিবিয়াতেই। কিন্তু আপনি তখন রাশিয়া জার্মানির পথ ধরছিলেন কিভাবে? আমি এক দালাল মারফতে ওই রাশিয়া এয়ারপোর্ট কন্ট্যাক্ট করিয়া আমি রাশিয়া জার্মান ঢুকছিলাম বিমানে। আচ্ছা, মানে হেঁটে যেতে হয় নাই? না, আমি হেঁটে যাইনি, আমি গেছি বাই ইয়ারে লুফথ্যানসার জার্মানি বিমান। হ্যাঁ, লুফথ্যানসাতে গেছেন। আমিও লুফথ্যানসাতে একবার উঠছি, অনেক বড় বিমান। হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনি যখন সেই সময় গিয়ে পৌঁছালেন, তখন আপনি কি অবস্থার মধ্যে গিয়ে পড়লেন? আমরা ওইখানে যে সিলিন্ডার করছি, জার্মানি এয়ারপোর্টে যে সিলিন্ডার করে দিছি। সিলিন্ডার করার পর আমাদেরকে কাস্টডিতে নিয়ে গেছি। কাস্টডিতে ছিলাম প্রায় 1 সপ্তাহ। তারপরে আমরা ইয়াতে গেছি লাগারে, আমাকে ইয়াতে দিয়েছে, পোস্টিং করে দিছি লাগারে। ট্রানজিটে ছিলাম 2 মাস 17 দিন। 2 মাস 17 দিন পরে আমরা ফাইনাল ট্রান্সফার হয়ে গেছে। আমি থাকতাম ফিটিজ ড্রপ, ফ্রাঙ্কফুর্ট হেসানের ভিতরেই ফিটিজ ড্রপে থাকতাম। ওইখানে আমি প্রায় 4-5 বছর জার্মানে ছিলাম। যখন ইউরোপে ইটালি ডিক্লার দিল, কাগজ দিব, সৌজন্য দিব, তখন আমি 96-এ যাইয়া ওই ইটালির ডকুমেন্ট করছি। করার পরে 97-এ ডকুমেন্ট সব কিছু করার পরে আমি আবার দেশে আসছি। দেশে এসে আবার হয়তো 5-6 মাস দেশে থেকে আবার গেছি। এই আমার আসা যাওয়া। সেই সময় এই নড়িয়া থেকে, এই এলাকা থেকে ওই জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত কি কারণে নিয়েছে? মানুষ সমস্ত আমগো নড়িয়া থানার মানুষ ইটালি যাওয়ার জন্য যত টাকা লাগুক সে হয়ে গেছে। তখন তো টাকা লাগে না, তখন হইলো ওই যে 93, 96, তখন ওই সময় হলো 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকায় কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট। তারা চলে গেছে, দালালা ছিল, সবার ঘরে ঘরে লোক ছিল, সবার ভাই বেড়াদর আছে, সবাই সবারে নেওয়ার চেষ্টা করছে, নিচে চলে গেছে। আপনিও বডি কন্ট্রাক্টে গেছেন? আমিও বডি কন্ট্রাক্টে গেছিলাম। আপনি এখন ওই রুটটাতে এখন আর চলে না মানুষ? আর খুব কম চলে। ইউক্রেন বন্ধ হয়ে গেছে, রাশিয়া বন্ধ হয়ে গেছে, তারপরও 2-1টা যায় হয়তোবা। আপনি যখন ইতালিতে থাকেন তখন এখানকার লোকজন তো আপনার সাথে যোগাযোগ করে যে আমাকে একটু নিয়ে যান, তাই না? অনেক লোক গেছে, আমরা বলছি এমনি এমনি আসো, অনেক লোকজন গেছে পৌঁছেছে, আমরা শেল্টার দিছি। আপনি ইতালির কোথায় থাকেন? ভেনিস থাকতাম। তাহলে ওখানে কি কাজের সাথে জড়িত আপনি? আমি ছিলাম ওই যে শিবে কাজ করতাম, ভেনিসে শিবে কাজ করতাম। আপনি এখন কি একেবারে চলে আসছেন না? না, একেবারে চলে আসছি না, আমি একটু অসুস্থ কারণে। আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্টে কি শিপের কাজ করতে গিয়ে? না, এমনি আমি একটা বাসার ভিতরে, দোকানের ভিতরে ঘুরে পড়িয়া গেছিলাম, পড়িয়া আমার মাথা ফাটিয়ে গেছে, এই সাইডটা ব্লক হয়ে গেছে, মানে একটা মিনি স্ট্রোক।
এই জন্য আমি আপনি কি ইতালিতেই থেকে যাবেন নাকি দেশে ফিরবেন? না, আমি ইটালি থাকুম না, আমার দেশ আমি দেখি থাকুম, ইটালিতে আমি থাকুম না। কয় বছর থাকবেন আর? হয়তো বা এই যে আসছি যাইতেও পারি, নাও যাইতে পারি। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি তো ফ্যামিলি সম্পর্কে একটু জানতে চাই, আপনি কি ফ্যামিলিকে নিয়ে গেছেন বা ফ্যামিলি নেই? আমার ফ্যামিলি নেই, আমার ফ্যামিলির দেশেই থাকতো। ফ্যামিলির অন্য সবাই ফ্যামিলির লোক অনেকেই ফ্যামিলি নিছে। আপনি নেননি কেন? আমি নেই, আমার ভালো লাগে না, আমি নেই। আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনার সন্তানদের মধ্যে কেউ যেতে চায় বা যে নিতে ছেলে আছে, এখন ও যাইতে চায়, ওরা হয়তো বা আমি পাঠাই দিব, আশা করি ইনশাল্লাহ। ওর কত বয়স এখন? ওর বয়স 24। আচ্ছা, পাঠিয়ে দিবেন ইতালিতে? ইটালি হোক, অন্য যে কোনো রাষ্ট্রে হোক, ওরা পাঠাই দিব। আপনার যে এত বছরের বিদেশ করছেন আপনি, তো আপনার শিক্ষা কি হলো যে পাঠালে জীবন উন্নত হবে? আমি চাইছিলাম আমার ছেলেটা জন্য একটা ভালো স্কুলে লেখাপড়া করে, বিডিআর ওইখানে ইন্টার পাস করছে, জিপিএ 5+ পাইছে, এরপর অনার্সে পড়তেছে। যে আমি বিদেশে খুব কষ্ট, অনেক কষ্ট। আমার চাইছি না যে আমার ওই ছেলেটা এই কষ্ট করুক। টাকা আছে, ঠিক আছে, এই ছেলে এই দেশে থাকলেও একটা চাকরি বাকরি একটা ভালো চাকরি করতে পারতো বা পারবো। তো এখন আমি একটু অসুস্থ, কারণে অর্থনীতিকে একটু দুর্বল, যাক ছেলেটা যাইতে চাই, এখন পাঠাই দিই। না, এখানে নড়িয়ার তো বেশিরভাগ মানুষই মানে একটু বয়স হওয়ার পর থেকে মনে করে কবে যাব, বিষয়টা এরকম না? হ্যাঁ, না, অনেক জায়গা কোনো ছেলে এসএসসি পাস পরীক্ষাও দিতে গেছে গিয়ে অনেক ছেলে। মনোরে থানার ছেলে পেলেই খুব কম শিক্ষিত, নাহলে বাইরে থেকে কোনো লোক আসে, সব শিক্ষিত। এই জন্যই কি যে মনে করেন যে আমি তো ইতালিতে যেতেই পারবো, এই কারণে পড়াশোনায় মন বসে না? মন বসে না, এই আর কি। আচ্ছা, লাস্ট একটা জিনিস জানতে চাই, আপনি এই এত বছর প্রবাস করলেন, জীবনের ঝুঁকি নিয়ে গেলেন, আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে বলেন তো? না, অনেক পরিবর্তন হয়েছে। আমি একটা কৃষকের ছেলে, গৃহস্থ, আমার বাবার অনেক সয় সম্পদ ছিল। যাই হোক, আমাদের দেশের মানুষ সব জন জায়গা ইটালি, আমি একটু দেরি করে গেছি, নাহলে আমার আগে আরও লোকজন গেছে। তাই আমি মনে করলাম যে আমি যদি সুযোগ আমার আছে, আমি যাই, চলে যাই। আমি গেছি, গিয়ে দেখছি যে না, মোটামুটি আমি পয়সাও কামাইছি, ভালো পয়সা কামাইছি, প্রচণ্ড পয়সা কামাইতাম। তো এখন আর আমার ওই ইউরোপ ভালো লাগে না। দেশে এসে একটু আড্ডা, এখন হলো নামাজ পড়ুম, 5 ওয়াক্ত রোজা নামাজ করুম, হজ করুম, আল্লাহ বিল্লাহ করুম, এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা। এখন কি স্বাভাবিক পথে ইতালিতে যাওয়া যাচ্ছে নাকি অন্য কোনো পথে? স্টুডেন্ট যদি ভালো স্টুডেন্ট হয়, ওই কি কয় আইটেস কি করতে হয়, ওটি যদি ভালো ছেলে পেলে থাকে, করতে পারে, যাইতে পারে। কিন্তু অন্যভাবেই বেশি যাচ্ছে আপনাদের এলাকার? ভাবেই যাইতেছে বেশি, ওই বাইরেই বেশি, 2 নম্বর পথেই মানুষ যাইতেছে বেশি। কিন্তু পৌঁছাতেও তো পারে না অনেকে। পৌঁছায় গেছে অনেক লোক, ভাগ্য নসিবে থাকতেই। কিন্তু যারা যাচ্ছে তারা তো জানে বিষয়টা। হ্যাঁ, জানেও নিয়ে যাইতেছে। লিবিয়াতে মানুষ যাইতেছে, হাজার হাজার লোক মরা যাইতেছে, হাজার হাজার লোক ঢুকতেছে, এটা জানেও নিয়ে যায়। যে আমি মারাও যেতে পারি, সমুদ্রে ডুবেও যেতে পারি। হ্যাঁ, ডুবে যেতে পারি, এটা জানি নিয়ে যায়। এটা ভাগ্যের সব তকদিরের লেখা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ইতালি প্রবাসী আবুল বাশার সাহেবের সাথে। তার জীবনের যে প্রবাস জীবনের যে অভিজ্ঞতা, সেটা সম্পর্কে জানলাম, সেখানকার যে বাস্তবতা সেটা সম্পর্কে জানলাম। এখন হ্যাঁ, টাকা কামায়, এই জন্যই মানুষ যায়। আর ওইখানকার ইউরো, 1 ইউরোর দাম বাংলাদেশে 140 টাকা। মানুষ যায় তো এই লোভে। তো 1 ইউরো ইনকাম করে আসলেও তো আপনি সারাদিন চলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আবারও উনি কথা বলছিলেন যে মানুষ কেন যায়, কারণ ওখানকার 1 টাকা আর এখানকার 100 টাকার উপরে আসলে বিষয়টা। এই কারণে সবাই জীবন বদলাতে চায়, বহু ধরনের পথ বেছে নেয়। আগে উনি গেছেন হচ্ছে রাশিয়া দিয়ে, জার্মানি দিয়ে, বহুত কষ্ট করে উনি গেছেন। এখন অনেকেই গেছেন, উনি বারবার কথা বলছেন। এবং এখন যাচ্ছে লিবিয়া দিয়ে। আমরা গেম নামের শব্দটার সাথে অনেকে পরিচিত। বাংলাদেশের অনেক মানুষ যদি নাও জেনে থাকে, তাহলে শরীয়তপুর, মাদারীপুর এসব এলাকার লোকজন গেমের সাথে খুব বেশি পরিচিত, যারা লিবিয়া দিয়ে যায়, সমুদ্র পথে, পাহাড়ের পথে, মরুভূমির পথ দিয়ে যায়। উনি বলছেন যে এটা আসলে তকদিরের বিষয়, যারা যায় তারা জেনে শুনেই যায়,
নিজের জীবনের ঝুঁকি নিয়েও যায়, যদি বেঁচে থাকে তাহলে যদি ইতালিতে পৌঁছাতে পারে বা ইউরোপে পৌঁছাতে পারে তাহলে হয়তো জীবন বদলে যাবে। আসলে প্রত্যেক মানুষের জীবনের হিসাব নিকাশ, সময়, এলাকা ভিত্তিক, শিক্ষা, সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন ভিন্নভাবেই মানুষ আসলে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে।